আমার স্বামী ডিএনএ টেস্টের রিপোর্টটা আমার মুখে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, এই মেয়ে আমার রক্ত নয়। সাফিয়া, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। এর ঠিক ঘন্টা দুয়েক পরের কথা। শ্রাবণের মুষলধারে বৃষ্টিতে চারপাশ তখন ধোঁয়াটে। ধানমন্ডির এক নির্জন রাস্তার মোড়ে 2.5 বছরের লিলিকে কুলে নিয়ে আমাকে আর একটা ছোট্ট ট্রাভেল ব্যাগ ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিল ও। চাকার নিচে জমে থাকা নোংরা জল ছিটিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল অন্ধকারের দিকে। আমার অবশ হয়ে আসা ডান হাতের মুঠোয় তখন বৃষ্টিতে ভিজতে থাকা একটা সাদা খাম। আমি ভেবেছি আমার বুঝে আর কিছু হারানোর বাকি নেই। ঠিক তখনই জল ভেঙে একটা কালো গাড়ি এসে থামলো আমার ঠিক সামনে। পেছনের দরজা খুলে নেমে এলো এক অপরিচিত ভদ্রলোক। তার হাতে ধরে একটা ছবি আমার চোখের সামনে তুলে ধরতেই মুহূর্তের মধ্যে আমার শরীরের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। আসলে ডিভোর্সের ওই নোটিশ কিংবা রিপোর্টের কাগজগুলো আমাকে ততটা চূর্ণ বিচূর্ণ করেনি যতটা করেছিল অফিসের ওই খাম ছুঁড়ে মারা ভঙ্গিটা। একদম অবুঝ মেয়েটার সামনে দাঁড়িয়েও কথাগুলো এমন চড়া গলায় গুছিয়ে বলছিল যেন গত কয়েকটা দিন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে এই দৃশ্যটা মহড়া দিয়েছে সে। লিলি ভয়ে আমার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। হাতের কাঁপুনিতে ডিএনএ রিপোর্টটা আমার সুতি শাড়ির আঁচলে বেয়ে নিচে পড়ে গেল। আঙ্গুলগুলো এত মারাত্মকভাবে কাঁপছিল যে কুল থেকে মেয়েটা বুঝে এখনই পড়ে যাবে। বাহিরে ল্যাম্পপোস্টের হলুদ আলোটা বৃষ্টির তোরে ঝাপসা কেমন যেন অবাস্তব দেখাচ্ছিল। আর ঘরের ভেতরে যে মানুষটার সাথে 3 বছর আগে ধুমধাম করে আমার আকদ হয়েছিল, যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, সে আমার দিকে এমন হিংস্র চোখে তাকিয়ে ছিল যেন পারলে এই মুহূর্তে আমার অস্তিত্বটাই দুনিয়া থেকে মুছে দেয়। 3 বছর আমার ভেতরে সমস্ত আত্মবিশ্বাস, একটা মুসলিম পরিবারের বউ হিসাবে আমার আত্মসম্মান আর মনের কোণে লুকিয়ে থাকা সেই চিরন্তন বাঙালি বিশ্বাস, সবকিছু মুখ বুজে সহ্য করলেই সংসার বাঁচে, তা ধুলোয় মিশিয়ে দিতে আসিফের মাত্রই 4 বছর লাগলো। বিয়ের পর ঘর সংসার সামলানোর জন্য আসিফের যৌথ পরিবারের মন জোগাতে গিয়ে বহুজাতিক ব্যাংকের ভালো চাকরিটা এক কথায় ছেড়ে দিয়েছিলাম। বিয়ের এত বছর পরও কুল খালি। শাশুড়ি লোকদের এই বাঁকা কথা আর খোটা সহ্য করার পর প্রতিটি হরমোন ইনজেকশনের যন্ত্রণা, প্রতি মাসে ডাক্তারের চেম্বারে যাওয়া, অপমান, সবকিছুতে আমি ওর পাশে ছায়ার মতো ছিলাম। নিজেকে বুঝিয়েছিলাম স্বামীর সুখ আর পরিবারের পাশে দাঁড়ানোটাই একটা মেয়ের আসল শক্তি। অথচ আজ রাতে আমি সেই ঘর ছাড়া নারী, যে একটা 2.5 বছরের বাচ্চাকে বুকে চেপে পায়ের কাছে একটা ভিজে যাওয়া ব্যাগ আর ডিভোর্সের কাগজ নিয়ে অন্য কারো বাড়ির বারান্দার নিচে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। আসিফের গলার আওয়াজে কোনো প্রতারিত স্বামীর কষ্ট ছিল না। ওকে দেখে মনে হচ্ছিল ও আগে থেকে এই সুযোগটার অপেক্ষায় উৎপেতে ছিল। এক কাপড়ে এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার বংশে কোনো জারদ সন্তানের জায়গা নেই। ব্যাস এই একটা বাক্য। তারপর সেগুন কাঠের ভারী দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল। সেই শব্দটা আমি কোনোদিন ভুলবো না। শব্দটা জুড়ে হয়েছিল বলে নয়, বরং শব্দটা আমার কপালের একটা চূড়ান্ত কলঙ্কের সিল মেরে দিল বলে। কোথায় যাব? এই মাঝরাতে কার দরজায় গিয়ে দাঁড়াবো? কিছুই মাথায় আসছিল না। অবশ পায়ে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলাম। চেনা ঢাকা শহরটাকে আজ বড্ড অচেনা আর নির্মম লাগছিল। ভেজা শাড়ির আঁচল দিয়ে লিলিকে আড়াল করার চেষ্টা করছিলাম। ও শীতে কাঁপছিল। অন্য হাত দিয়ে ওই খামটা বুকের সাথে পিষে ধরে রাখছিলাম। যতবার পা বাড়াচ্ছিলাম মাথার ভিতরে একটা কথাই হাতুড়ি পিটছিল, এটা সত্যি হতে পারে না। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমি পবিত্র। তাহলে এই রিপোর্টে কি করে এমন ভুল আসে? সবচেয়ে বড় খটকা অন্য জায়গায়। দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আসিফের চোখে আমি অন্য কিছু একটা দেখেছিলাম। সেটা ঘৃণাও ছিল না, সেটা ছিল এক ধরনের চাপা ভয়। ও কি তবে কিছু লুকাচ্ছিল? ঠিক তখনই এমন একটা কাণ্ড ঘটলো যা এখনো ভাবলে আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। রাস্তার ধার ঘেঁষে একটা দামি কালো গাড়ি এসে নিঃশব্দে ব্রেক কষলো। এই জলমগ্নে অন্ধকার রাতে গাড়িটা এত মসৃণ ভাবে এসে দাঁড়ালো যেন আমার জীবনের সবচেয়ে অন্ধকার মোড়টাতেই ওর পৌঁছানোর কথা ছিল। গাড়ির পেছনের জানালার কালো কাজটা ধীরে ধীরে নিচে নেমে গেল। যিনি বসেছিলেন তার চোখ দুটো ভারী আর গম্ভীর ছিল, অভিব্যক্তি এক অদ্ভুত নিয়ন্ত্রণ। তার এই শান্ত ভাবটার মধ্যে এমন এক রহস্য ছিল যা আসিফের ওই চিলকারের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। ভদ্রলোকের পরনে নিখুঁত কালো ব্লেজার আর শার্ট। এই ঝড় বৃষ্টির রাতের সাথে যা মোটেও খাপ খায় না। অবয়ব দেখে বোঝা যায় কোন আভিজাত বা প্রভাবশালী ঘরের মানুষ। বাচ্চাটা ঠিক আছে তো? বেশ ভারী গলায় জিজ্ঞেস করলেন তিনি। আমি ভয় পেয়ে লিলিকে জড়িয়ে ধরে 3 কদম পিছিয়ে গেলাম। এই মাঝরাতে এই পরিস্থিতিতে কোনো অপরিচিত পুরুষের সান্ত্বনা স্বস্তি দেয় না, বরং নতুন কোনো বিপদের আভাস দেয়। ভদ্রলোক আমার আতঙ্কটা টের পেলেন। অত্যন্ত ধীরস্থির ভাবে তিনি গাড়ি থেকে নেমে এলেন। কোনো ছাতা নিলেন না, নিজে ভিজতে ভিজতে আমার মাথার উপর একটা বড় কালো ছাতা মেলে ধরলেন। আপনাকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই সাফিয়া, তিনি খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বললেন। তবে এই মুহূর্তে আপনাকে আমার একটা জরুরি কথা বলার দরকার, আর সেটা আপনার মেয়ে লিলিকে নিয়ে। আমার পুরো শরীর যেন মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। বুকের ভেতরটা ফাঁকা লাগছিল। এই মাঝরাতে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা এই অপরিচিত মানুষটি কে? তিনি আমার আর আমার মেয়ের নাম জানলেন কি করে? লিলি শব্দটা তিনি এমন ভাবে উচ্চারণ করলেন যেন তিনি বিশেষভাবে আমাদের খুঁজতে এসেছে। আপনার স্বামী আসিফ সাহেব যদি আপনাকে কোনো টেস্ট রিপোর্ট দেখে বাড়ি থেকে বের করে দিয়ে থাকেন,
তিনি তার কোটের ভেতরে পকেটে হাত দিতে দিতে বললেন, তবে আপনার চোখের সামনে পর্দাটা সরানোর জন্য এই জিনিসটা দেখা খুব দরকার। তিনি তার কোটের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো একটা পুরনো ছবি বের করে আমার সামনে ধরলেন। এক মুহূর্তের জন্য মনে হলো লিলিকে নিয়ে চিৎকার করে উল্টো দিকে ছুটে পালাই, কিন্তু চোখের পলক পড়তেই ছবির উপর নজর গেল, আর সাথে সাথে আমার পায়ের তলার মাটি সরে গেল। ছবির উপর ল্যাম্পপোস্টের হলুদ আলো আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে যা ছিল তা দেখার জন্য খুব বেশি আলোর প্রয়োজন ছিল না। প্লাস্টিকে মোড়ানো সেই পুরনো ল্যাবরেটরি রিপোর্টের ছবির উপর বড় বড় অক্ষরে লেখা ইনফার্টিলিটি সার্টিফিকেট, আর নিচে বোল্ড অক্ষরে জল জল করছে একটা চেনা নাম, আসিফ চৌধুরী। রিপোর্টের তারিখ আমাদের বিয়ের 1 বছর আগের। আমার চোখের ভেতরে পৃথিবীটা যেন তীব্র এক ঘূর্ণিপাক উলটপালট হয়ে গেল। যে মানুষটা 3 বছর ধরে বন্ধাত্বের সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে সমাজ আর পরিবারের সামনে আমাকে প্রতিনিয়ত অপরাধী বানিয়ে রেখেছে, হরমোন ইনজেকশনের প্রতিটি সুই বুক পেতে নিতে বাধ্য করেছে, সে আসলে নিজেই কোনোদিন বাবা হতে পারতো না। তার মানে লিলি? আমি তীব্র এক আতঙ্কে নিজের 2.5 বছরের নিষ্পাপ মেয়েটার দিকে তাকালাম। যদি আসিফ বাবা হতে নাই পারে, তবে লিলি কার সন্তান? আমি তো জানি আমার অন্তরে আমার চরিত্রে কোনো দাগ নেই, তবে এই রহস্যের শেষ কোথায়? বিশ্বাস হচ্ছে না তো সাফিয়া? ভদ্রলোক ছাতাটা আমার মাথার উপর আরো একটু এগিয়ে দিয়ে শান্ত গলায় বললেন। বৃষ্টির ছাটে সে তার দামি ব্লেজার ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আসিফ চৌধুরী জানতো সে বাবা হতে পারবে না, আর সেই সত্য লুকাতে সে 1 বছর আগে IVF সেন্টারে ডাক্তারের মোটা অঙ্কের টাকা দিয়ে পুরো প্রক্রিয়াটা ম্যানিপুলেট করেছিল। আপনি যাকে নিজের সন্তান ভাবছেন, সে আপনার গর্ভে বড় হলেও সেখানে আসিফের কোনো অস্তিত্ব ছিল না। আর DNA টেস্ট, ওটা ভুয়া নয়, ওটা একদম সত্যি। ওটা আসিফ করিয়েছে শুধু আপনাকে আইনিভাবে কোনো দেনমোহর না দিয়ে কলঙ্কিত করে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার একটা নিখুঁত অস্ত্র হিসেবে। আমার মাথা ঝিমঝিম করে উঠলো। চারপাশের বৃষ্টির শব্দ যেন এক বিকট চিৎকারে রূপ নিল। আসিফের সেই শেষ মুহূর্তের চাপা ভয়, সেটা কোনো অপরাধ বোধ ছিল না, সেটা ছিল তার পুরুষতান্ত্রিক অহংকার আর জালিয়াতি ধরা পড়ে যাওয়ার ভয়। নিজের খামতি ডাকতে সে একটা আস্ত জ্যান্ত মেয়েকে, একটা অবশ শিশুকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আপনি এসব কিভাবে জানেন? আর আপনি বা কে? আমার গলা দিয়ে শুধু একটা ক্ষীণ ফিস ফিস বেরিয়ে এলো। ভদ্রলোক ঠোঁটের কোণে এক চিলতে নির্মম হাসির রেখা ফুটিয়ে তুললেন। আমার নাম আরহাম শাফিন। যে IVF সেন্টারে আপনার লাইফ নিয়ে খেলা হয়েছিল, সেটা সিংহভাগ আমার। আসিফ ভেবেছিল ডাক্তারকে কিনে নিলেই সব ধামাচাপা পড়ে যাবে, কিন্তু সে জানতো না সিংহের গুহায় বসে চুরি করতে নেই। আরহাম সাহেব গাড়ির পেছনের দরজাটা পুরোপুরি খুলে দিলেন। এই মাঝরাতে ধানমন্ডি রাস্তায় দাঁড়িয়ে থাকার মানে হয় না। লিলি শীতে কাঁপছে। যদি নিজের উপর হয় নির্মমতার প্রতিশোধ নিতে চান, যদি নিজের মাতৃত্বের অধিকার আর সম্মান ফিরে পেতে চান, তবে গাড়িতে উঠুন। লড়াইয়ের রসদ আমি দেব, কিন্তু লড়তে হবে আপনাকে। আমি লিলিকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরলাম। এই অচেনা মানুষটার উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমার হারাবার আর কিছু নেই। যে সমাজ মুখ বুজে সহ্য করা মেয়েকে একলহমায় জারজ সন্তানের মা বানিয়ে দেয়, সেই সমাজে বুকে দাঁড়িয়ে আবার আমাকে সত্যিটা টেনে বের করতেই হবে। আমি ট্রাভেল ব্যাগটা তুলে নিয়ে গাড়ির নরম চামড়ার সিটে গিয়ে বসলাম। দরজাটা বন্ধ হতে বাহিরের বৃষ্টির শব্দ এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। গাড়িটা স্টার্ট দিয়ে ধীরে ধীরে ধানমন্ডির মশুল সড়কের দিকে এগুতে লাগলো। আরহাম সাহেব ড্রাইভারের পাশে না বসে পেছনের সিটে আমার মুখোমুখি বসলেন। কোটের পকেট থেকে একটা শুকনো টিস্যু বক্স এগিয়ে দিলেন। আগে নিজেকে শান্ত করুন, আমাদের অনেকটা পথ যেতে হবে। আর হ্যাঁ, আগামীকাল সকালে আসিফ চৌধুরী ধানমন্ডির ফ্ল্যাটে একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কিসের সারপ্রাইজ? আমি চোখ মুছে তার দিকে তাকালাম। আরহাম সাহেব জানালার বাহিরে চেয়ে থাকা অন্ধকার ঢাকা শহরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, যে DNA রিপোর্টের জোরে সে আপনাকে বের করেছে, কাল সকালে সেই একই রিপোর্টের সূত্র ধরে পুলিশ তাকে মেডিকেল ফ্রড এবং অবৈধ সন্তান বদল এর মামলায় অ্যারেস্ট করতে যাচ্ছে। তবে খেলাটা সেখানেই শেষ নয় সাফিয়া। আসল টুইস্ট তো কাল সকালে আপনার শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে আমি নিজে গিয়ে দেব। তার কথা শেষ হতে না হতে আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আমার শাশুড়ির নম্বর। মাত্র 2 ঘন্টা আগে যিনি আমাকে নষ্ট মেয়ে বলে গালি দিয়েছেন, এই মাঝরাতে তার ফোন আসার মানে কি? বুক দরফারানি চেপে আমি ফোনটা রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে শাশুড়ির কান্নার আওয়াজ ভেসে এলো। সাফিয়া, তুই লিলিকে নিয়ে কোথায় গেলি মা? সর্বনাশ হয়ে গেছে, আসিফ ICU-তে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।